তুমুল আলোচনা, তর্ক বিতর্ক সর্বত্র, খবরের ঘনঘটা। কিন্তু যে বিষয়টির উপরে কারো নজর পড়ছে না তা হচ্ছে জ্বালানির দাম মাত্র কয়েকদিনে বেশ কয়েকবার বেড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও এই সূত্রে বাড়বে। মানুষের জীবন যন্ত্রণা আরও কি বাড়বে? তার কোনো প্রতিবেদন তথাকথিত মূলধারার মিডিয়াতে আছে? কিংবা ধরুন যে বিষয়গুলো চলছে একের পর এক, আমরা দেখছি বলা হচ্ছে যে অনুপ্রবেশকারী সন্দেহ হলেই তাদের হোল্ডিং সেন্টারে পাঠিয়ে দেওয়া যাবে। আমাদের প্রশ্ন, আইন কি তেমনটা বলে? আইনের বিষয়টা কি তেমনটা আছে? আমরা জানি না, প্রশ্ন উঠছে না কোথাও। প্রশ্নগুলো তোলা কিন্তু জরুরি। আসলে চারপাশে যা যা ঘটছে, যা যা হচ্ছে তা নিয়ে প্রশ্ন রাখাই তো সংবাদ মাধ্যমের দায়িত্ব। উত্তেজনার পারদ চড়িয়ে দেওয়া সহজ, কিন্তু উত্তেজনাটা কোথা থেকে তৈরি হচ্ছে, তার উৎসটা কোথায়, সেই উৎসটাকে চিনিয়ে দেওয়া, সেই উৎসটা সম্পর্কে মানুষকে সচেতন করা, এটা বোধহয় এই মুহূর্তে সব থেকে বড় দায়িত্ব হওয়া উচিত ছিল সবার। মূলধারার মিডিয়াগুলো সেই দায়িত্ব থেকে সরে গেছে। সীমিত সামর্থ্যের মধ্যে আমাদের তাই এই প্রয়াসটা জারি রাখতে হচ্ছে। বারবার বলছি, প্রচলিত ধারায় নয়, বরং আমরা আমাদের মতো করে বারবার প্রশ্ন তুলব। এর আগের সরকার যেভাবে অনাচার দুরাচার করে গেছে, গণতান্ত্রিক পরিসরকে ক্রমশই সংকুচিত করেছিল, আমরা এই রাজ্যে থেকে তার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলাম, বারবার প্রশ্ন তুলেছি। বর্তমান সরকার সবেমাত্র এসেছে, তাদের কাজকর্ম নিয়েও আমরা যদি দেখি যুক্তি বিষয়ে কিছু রয়েছে অবশ্যই প্রশ্ন তুলব। এবং গণতান্ত্রিক সরকার হলে সেই প্রশ্নগুলোকে শুনে তার নিরসন করাটাই দায়িত্ব। তাদের কাজ হবে এই প্রশ্নগুলোকে শুনে নেওয়া, নিজেদের ভুল ভ্রান্তিগুলো শুধরে নেওয়া, যদি আদৌ তারা গণতান্ত্রিক মানসিকতার অধিকারী হন। আমরা তো জানি বর্তমান সরকারের প্রধান যিনি, সেই মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, এবং তার মন্ত্রিসভার অনেক সদস্যই বিগত সরকারের বিরুদ্ধে বারবার স্বৈরাচারের অভিযোগ তুলেছিলেন, বারবার বলেছিলেন গণতান্ত্রিক রীতিনীতিকে পদদলিত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। আমরা অন্তত প্রত্যাশা করব নতুন সরকার সে পথে যাবে না। কিন্তু নতুন সরকার যেভাবে ডবল ইঞ্জিন সরকারের কথা বলছে, সেই ডবল ইঞ্জিনের সরকার তো অন্যত্র আছে, তার রেকর্ড খুব ভালো। আমরা তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বলছি ভালো নয়। ভালো নয় বলেই আমাদের সন্দেহ আছে, আমাদের সংশয় আছে। আমরা প্রশ্ন তুলব, যতই প্রতিকূলতা আসুক আমরা প্রশ্নগুলো তুলব। এই প্রশ্ন তোলাটাই তো আমাদের দায়। আসুন, জ্বালানির জ্বলুনি সাধারণ মানুষকে কতটা দিচ্ছে সে বিষয়ে আজ একটু আলোকপাত করি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আনিসুর রহমান, পেশায় একজন আইনজীবী এবং মানবাধিকার আন্দোলনের কর্মী। আমি তার কাছেই প্রথম আসি। তিনি একমাত্র রয়েছেন অবশ্য ঠিক এই মুহূর্তে, আর কিছু সময়ের মধ্যে আরও একজন সংযুক্ত হবেন। আমি আনিসুর বাবুকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে প্রথমেই জানতে চাইব, আনিসুর বাবু, তিনবার ধাপে ধাপে তিনবার জ্বালানির দাম বাড়লো, এবং এর ফলে আমরা বুঝতে পারছি অঙ্কটা পরিষ্কার, এরপরে কিন্তু ধাপে ধাপে অন্যান্য জিনিসেরও দাম বেড়ে যাবে। কোথাও মনে হয় না সাধারণ মানুষের জীবনযাপনটা বড় দুর্বিষহ হয়ে উঠতে যাচ্ছে, এবং সর্বোপরি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা একটা সংকটের মুখে পড়তে যাচ্ছে? এই সময় তো সবারই সজাগ হওয়া উচিত, এই বিষয়টার উপর আলোকপাত করে সাধারণ মানুষকে সচেতন করা, এবং সাধারণ মানুষকে কিভাবে এই বিষয় থেকে রিলিফ দেওয়া যায় সেই প্রয়াসটা তো জারি রাখা দরকার। আমরা কি তেমন উদ্যোগ কোথাও দেখছি, নাকি এইটাকে পাশ কাটিয়ে অন্যান্য বিষয়গুলো নিয়ে অবিরাম আলোচনা চলছে, বিতর্ক চলছে, উত্তেজনা তৈরি করবার চেষ্টা চলছে?
এগুলোই তো সমস্যা, এগুলো নিয়েই তো মানুষের কাছে যাওয়ার কথা ছিল। বিরোধী রাজনৈতিক দলগুলো যেমন সাধারণ নাগরিক পরিসরে এই আলোচনাগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে কেন? সদ্য পালাবদল হয়েছে আমাদের রাজ্যে, রাজনৈতিক ক্ষমতার পালাবদল, এক শাসক থেকে অপেক্ষমান শাসকের হাতে ক্ষমতার হস্তান্তর হয়েছে। কিন্তু আপনার আজকের বিষয় জ্বালানি যন্ত্রণা, বিশেষ করে পেট্রোল ডিজেল যেমন জ্বালানি, ঠিক একইভাবে গ্যাসও জ্বালানি, এবং অটো, বিশেষ করে যে সিএনজি যে গ্যাস, সেই অটোর গ্যাস তারও এখন মহার্ঘ হয়ে উঠেছে। ফলে এই জ্বালানি যন্ত্রণা যখনই তৈরি হয় তখন কিন্তু অন্য সমস্ত যন্ত্রণা কিন্তু দেখা দিতে পারে বা দেখা দেয়। আপনার যখন পেট্রোল এবং ডিজেলের দাম বাড়বে, সঙ্গে সঙ্গে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, কারণ গাড়িতে করেই তো একটা জায়গা থেকে আর একটা প্রতিটা জিনিস আসে। সরবরাহ ফলে হয়। যখন পেট্রোল এবং ডিজেলের দাম বাড়বে তখন সব জিনিসের দাম বাড়তে বাধ্য। আমরা জানি বেশ কিছুদিন ধরে দফায় দফায় যে অটোর যে সিএনজি গ্যাস, সেই গ্যাসের দাম বেড়ে গেছে। প্রতিটা ক্ষেত্রে 3 টাকা থেকে 5 টাকা 7 টাকা পর্যন্ত সমস্ত অটোর ভাড়া বেড়ে গেছে। এবং বলা হচ্ছিল যে উপমহাদেশে, বিশেষ করে ইরান যে যুদ্ধ, সেই যুদ্ধকেও কেন্দ্র করেই আজকে নাকি সমস্ত জ্বালানি মহার্ঘ হয়ে উঠেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে যথেষ্ট তেল মজুদ আছে এবং সেখানে বা গ্যাস মজুদ আছে, সেখানে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সমস্যা তো হয়েই চলেছে। পেট্রোল এবং ডিজেলের দাম অনেকটাই বেড়েছে এবং একই সঙ্গে রান্নার গ্যাসের দাম অনেক বেড়েছে, এবং রান্নার গ্যাসের যে কমার্শিয়াল যে সিলিন্ডার গুলো, একদম সে কিন্তু অনেকটাই। একেবারে একেবারে 1000-এরও বেশি টাকা দাম বেড়ে গেছে আজকের যে কমার্শিয়াল সিলিন্ডার গুলো। ফলে অনেক হোটেল রেস্টুরেন্ট বন্ধ হবার মুখে বা কিছু কিছু বন্ধ হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং বিশেষ করে যে রান্নার গ্যাস সাধারণ যে ডোমেস্টিক ব্যবহার হয়, সেখানে কিন্তু বলা হয়েছে যে গ্রামে 45 দিন আর শহরে 30 দিন। অথচ অনেক শহরের অনেক মানুষ আছে যারা গ্যাস ছাড়া কিছুই তাদের নেই, ফলে গ্যাস তাদের 30 দিনে অনেকের গ্যাস হয় না, অসুবিধা হয় 30 দিনে। এবং আজকের আমরা ঠিক, আমি যেখানে বাস করি সোনারপুরে, ঠিক আমারটা কিন্তু একেবারে বলতে গেলে শহর তলিতেই থাকি। সেখানে কিন্তু আমাদেরও সাধারণভাবে 25-26 দিন করে গ্যাস হতো। সেখানে আমাদেরকে বলেই দেওয়া হচ্ছে 45 দিনের আগে আমি গ্যাস বুক করতেই পারবো না। তাহলে আমরা বাকি সময়টা প্রায় বলতে গেলে 50%, মানে যদি আমার 45 দিনের আমার 23, 24, 25 দিনে গ্যাস শেষ হয়ে বাকি 20 দিন আমরা কিভাবে আমরা রান্না বান্না করব? এখন তো আর এখানে কাঠ পাওয়া যায় না, এখন সেইভাবে কয়লাও পাওয়া যায় না, কেরোসিন তেলও নেই। ফলে মানুষ রান্না প্রচুর করবে দাম, কি করে? কেরোসিন ফলে তেলের প্রচুর দাম। এবং দাম এবং মানে একেবারে বলতে গেলে সে মানে ধরা ছোঁয়ার বাইরে। যেটা আগে আমরা কয়েক বছর আগে, এই মোদী সরকার 2014 আসার আগে, আমরা 15 টাকা 20 টাকা 30 টাকায় যেখানে কেরোসিন তেল ছিল, সেটা এখন 100 পার করে গেছে। এমনকি সে পেট্রোল ডিজেলের সঙ্গে পাল্লা দিচ্ছে বা তার থেকেও এগিয়ে রয়েছে আজকের কেরোসিন তেল। ফলে মানুষের রান্না বান্না হবে কি করে? এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের কেন্দ্রের বা রাজ্য সরকারের খুব বেশি হেলদোল আছে বলে মনে হচ্ছে না। এখন তো সবাই বলছিল এবং বাংলার মানুষ নাকি চেয়েছে যে ডবল ইঞ্জিন সরকার হলে নাকি সমস্ত দিক দিয়ে মানুষের সুবিধা হবে। কিন্তু আজকের যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এই জ্বালানি যন্ত্রটা নিয়ে খুব একটা ভাবিত বলে মনে হচ্ছে না। যেটা হচ্ছে যে জ্বালানি যন্ত্রণা মানে একবার নয়, তিনবার দাম বেড়ে গেছে, আবারও বারবার সম্ভাবনা রয়েছে। অথচ আমাদের মূলধারার মিডিয়ায় এটা নিয়ে তেমন আলোচনা নেই, হেলদোল নেই। আনিসুল বাবু বলছেন যে এর ফলে সর্বত্র প্রভাব পড়বে, মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠতে পারে। আমাদের শাসকরা, আমাদের মিডিয়া এটাকে
প্রাধান্য দিয়ে বা অগ্রাধিকার দিয়ে আলোচনা করছে না, বরং এটাকে পাশ কাটিয়ে অন্য অন্য বিষয়গুলো সামনে আসছে। তারপরে যে গত 5 দিনে আন্তর্জাতিক বাজারে প্রায় 10% তেলের দাম কমেছে এবং ভারতের কাছে অপশন আছে ইরান বা রাশিয়ার কাছ থেকে তেল কেনে, কিন্তু রাশিয়া এর থেকেও অনেক বেশি দামে ভারত, আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকে তেল আনবে, এটা সিদ্ধান্ত। কেন এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকে? কারণ ভেনেজুয়েলা এই মুহূর্তে আমেরিকান কর্পোরেট গুলোর হাতে চলে গেছে। তেলের যে ব্যবসা সেটা ওখানকার আমেরিকান যে কর্পোরেট তারা নিয়ে নিয়েছেন, কারণ ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের স্ত্রী তাকে কিডন্যাপ করে আমেরিকায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনা সবাই জানেন এগুলো। এই মুহূর্তে আমেরিকা বিভিন্নভাবে সেটাকে কবজা করে ফেলেছে এবং সেই তেল কিনতে হবে ভারতকে এবং আমেরিকা থেকেও তেল কিনতে হবে। ফলে বেশি দামে ভারতবর্ষের মানুষ তেল কিনবেন। যদিও আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি দাম কমেছে, আমরা 2014 থেকে 16 দেখেছি যে যখন ব্যারেল প্রতি দাম $93 ছিল, তখন ভারতবর্ষে তেলের দাম ছিল 14 সালের আগে 65 টাকা। তারপরে যখন এই 105 টাকা, তারপরে যখন কমে $99 হলো ব্যারেল প্রতি, তখন দাম বেড়ে গেল বাড়তে বাড়তে 105 টাকায় হয়ে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দাম যখন কমছে তখন ভারতীয় বাজারে দাম বেড়ে যাচ্ছে পেট্রোলের, কারণ ক্ষমতায় আছেন মোদি। আমরা এর আগে এমনটা শুনিনি। হ্যাঁ, এটা কখনো হয়নি। আন্তর্জাতিক বাজারে দাম কমছে বলে তেলের দাম বাড়বে মানে কতটা বাড়বে? 65 টাকা থেকে বেড়ে 105 টাকায় চলে গেল। এবং উনি বললেন সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ এই যে বিদেশি দামে তেল কিনতে হচ্ছে তাতে গরিবের পেটে লাথি পড়ছে এবং গরিবরা যদি ধ্বংস হয়ে যায়, গরিবরা যদি টিকতে না পারে, গরিবরা যদি টিকে থাকা দায় হয়ে যায়, তাহলে বাকি যে রইল তাদের বিকাশটা অন্যভাবে হবে। এটা হচ্ছে সবকা বিকাশের নমুনা। একটা বড় অংশ মানুষকে কিছুদিন বাঁচতে দেওয়া যাবে। এবারে যখন তেলের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, তখনই আবার তাদের রুটি রুজির যে উৎসগুলো, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে ফুটপাতের দোকান, স্টেশন অঞ্চলের দোকান, সমস্ত দোকানগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আজকে একটু আগে আমরা দেখলাম যে আসানসোলের সেন মার্কেটে আজকে সকালবেলা ঘটনা ঘটেছে। আসানসোলের সেন মার্কেট বড় মার্কেট, এই মার্কেটের যে ব্যবসায়ীদের যে অফিস দপ্তর, সেই দপ্তরের মধ্যে বিজেপি ঢুকে পড়ে তাদের সেক্রেটারিকে মারধর করে তাড়িয়ে দিয়ে তারা দখল করছে। অর্থাৎ যে দখলদারি, যে প্রশাসন, যে হামলাবাজি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল এবং সেই জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলার মানুষ এলে বিজেপিকে আশীর্বাদ করেছে, বিজেপিকে ভোট দিয়েছে এই জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু বিজেপির মধ্যে ঢুকে পড়া একটা বড় অংশ তারা বলছে যে আমরা আবার এতদিন তৃণমূল করেছি, এবার বিজেপি। ফলে এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এমএলএ থেকে কাউন্সিলররা ইতিমধ্যেই পদত্যাগ করতে শুরু করেছেন। প্রায় গতকাল সন্ধ্যা পর্যন্ত 100-রও বেশি কাউন্সিলর বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে পদত্যাগ করেছে। বলছে অনেক আমরা তৃণমূল আমলে যথেষ্ট কামিয়েছি, যথেষ্ট চুরি করেছি, যথেষ্ট মানুষকে বিপর্যস্ত করেছি, আর তৃণমূলের নাম নিয়ে করা যাবে না। মানুষ তৃণমূলকে বাতিল করে দিয়েছে পশ্চিম। তাহলে কাদের ধরে করতে হবে? এবার বিজেপির নামে করতে হবে। এবং আপনি হুগলিতেও আমি দেখতে পাচ্ছি যে মাছের ভেরিগুলো তৃণমূলরা এতদিন দখল করে চালিয়েছে এবং ইচ্ছে মতো সেখান থেকে মুনাফা লুটেছে, সেই সমস্ত ভেরি এখন বিজেপিরা দখল করে এবং অনেক জায়গায় এমএলএ দাঁড়িয়ে থেকে এই তৃণমূল মুক্ত করে বিজেপির অধিকার কায়েম। কারণ এরা বলতে চাইছে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজেক্ট করেছে, মানুষ সবকিছুকে রিজেক্ট করেছে, কিন্তু মানুষের যে প্রতিবাদ, মানুষের যে ক্ষুধা তাকে জলাঞ্জলি দেয়া, অবজ্ঞা করা, তাতে আমরা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে। কারণ এই মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি প্রায় 7 বছরের উপরে ট্রেনিং নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি উঠে না আসতেন তাহলে উনি দলটা ছাড়তেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরের টাকা নিজের ঘরের পরিবারে রাখবে, তাই ভাই এবং ভাইপোকে কোটিপতি বানাবেন এই আশায় গোবিন্দকে কোণঠাসা করে তাদেরকে তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে চুরির টাকা যেন বাইরে না যায়, পরিবারের মধ্যেই মূলত থাকে। এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা তিনি পূরণ করেছেন। শুভেন্দু তার উপরে গুসা করে, কারণ তার আগে শুভেন্দু
অনেকবার বলেছেন এই দলটা, বিজেপি দলটা বাঙালির দল নয়, এটা একটা হিন্দি বলয়ের দল, এরা বাঙালি বিদ্বেষী। হ্যাঁ, এবং এই দলটা ক্ষমতায় এলে মানুষের চূড়ান্ত সর্বনাশ করবে, দেশের শত্রু, দেশের গদ্দার ইত্যাদি শুভেন্দু বহুবার বলছে। কারণ এগুলো শুভেন্দু জানতেন, শুভেন্দু তাকে মিথ্যা কথা বলে না। আমি শুভেন্দু যা বলেছিলেন সত্যি কথাই, শুভেন্দু দাবিও করেন যে সে মিথ্যে বলেন না। তবে এখনো ভিডিও প্রচুর আছে। এবং তিনি বেহালায় যখন হকার উচ্ছেদ শুরু হলো সেই বুলডোজার দিয়ে, তিনি তীব্র বিরোধিতা করেছিলেন যে রাস্তা থেকে এভাবে হকার দেওয়া যায় না। এবং নরেন্দ্র মোদীও জানেন, নিজের চায়ের দোকান করেছেন ভদোদরা স্টেশনে, এবং তিনি যখন চায়ের দোকান চালাতেন তখন যদি কেউ গিয়ে চায়ের দোকানটা ভেঙে দিত বা তাকে ওখান থেকে উৎখাত করে দিত, তাহলে ওনার অবস্থাটা কি হতো সেটা উনিও উপলব্ধি করতে পারছেন। এবং একটা ব্যাপার উনি বলছেন, অবশ্য ভাবছেন যেটা, সেটা হচ্ছে যে আমি তো যখন চা বেচেছি তখন আমার প্রয়োজন ছিল, আমি বেচেছি। তার জন্য এখনকার গরিব মানুষ তারা কেন বেচবে, তারা কেন রাস্তায় করবে? তারা শপিং মল করুন, তারা বড় বড় বাড়িতে গিয়ে দোকান করুন, তারা শপিং মল করুন, তারা অনলাইন ব্যবসা করুন, তারা বড় বড় কর্পোরেটে চাকরি করুন। যে লোকটা পান বিক্রি করছে তার পান বিক্রি করা, চা বিক্রি করা, সিগারেট বিক্রি করা, সবজি বিক্রি করা, এগুলো ভারতবর্ষে কেন চলবে রাস্তাতে? তারা সব গিয়ে কর্পোরেট অফিসে ঢুকে পড়ুন, এবং তারা ওই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই ট্রেনিং নিক। এটা হচ্ছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের দাওয়াই। ফলে তারা যখন ট্রেনিং না নিয়ে ওই রাস্তার ধারে পেয়ারা বিক্রি করছেন, ফল বিক্রি করছেন, এটা ওটা বিক্রি করছেন, তখন দেখে রাগ হচ্ছে। এগুলো ঠিক সফিস্টিকেটেড নয়, এগুলো ঠিক ট্রাম্পকে বলবার মতো নয়। এই ছবিটা ট্রাম্পকে দেখানো যাবে না। ফলে যে ছবি ভারতবর্ষে, যে ছবি ট্রাম্প বা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে খুশি করতে পারবে না, সেই ছবি ভারতবর্ষে থাকবে।